10:30। শরৎকালের হালকা ঠান্ডা হাওয়া বইছে। চাঁদের আলোয় চারিদিক যেন রূপালি হয়ে উঠেছে। দুই বন্ধু অর্ণব আর সুমন অনেক দিন ধরে ঠিক করেছিল একটা অ্যাডভেঞ্চারে যাবে। শহরের বাইরে নদীর ধারে একটা পুরনো বাংলোর নাম তারা আগেই শুনেছিল, রায় সাহেবের বাংলো। কথিত আছে এই বাংলো বহু বছর ধরে ফাঁকা পড়ে আছে। গ্রামের মানুষজন ওদিকে যেতই না, বিশেষ করে রাতের বেলা, কারণ সবাই বলে ওখানে এক মহিলার আত্মা ঘুরে বেড়ায়। অর্ণব খুব বাস্তববাদী, ভূত পেতে বিশ্বাস করে না। সে হাসি মুখে বলেছিল, শোন সুমন, ভূত টুত বলে কিছু নেই, সবই গুজব। আজ চল এক রাত ওই বাংলোতে কাটিয়ে দেখি। সুমন যদিও একটু ভীতু প্রকৃতি, কিন্তু বন্ধুর জেদে অবশেষে রাজি হয়ে গেল। রাত 11:30টার সময় তারা গিয়ে পৌঁছলো বাংলোর সামনে। বিশাল একটা লোহার গেট মরিচা পড়ে আধখোলা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। ভিতরে প্রবেশ করতেই কেমন যেন ঠান্ডা একটা বাতাস বয়ে গেল, যেন তাদের আগমনে বাংলোটা চমকে উঠল। সামনের উঠোনে বড় বড় গাছ আর ঝোপঝাড়ে ভরা রয়েছে। চাঁদের আলোয় বাংলোটা যেন আরো ভয়ঙ্কর লাগছে। জানালার কাচ ভাঙা, দরজায় ফাটল, আর দেওয়ালে শ্যাওলা জমে আছে। সুমন ফিসফিস করে বলল, অর্ণব, সত্যিই মনে হচ্ছে জায়গাটা অস্বাভাবিক। অর্ণব মুচকি হেসে উত্তর দিল, ডরানোর দরকার নেই, ভূত থাকলে দেখা যাক আজ। তারা টর্চ জ্বালিয়ে ভিতরে ঢুকল। ভিতরে ধুলোয় ঢাকা আসবাবপত্র, মাকড়সার জাল, আর বাতাসে স্যাঁতস্যাঁতে গন্ধ রয়েছে। ঘড়িতে তখন 12টা বাজে। হঠাৎ করে উপরতলার করিডোরে কারো হেঁটে যাওয়ার শব্দ শোনা গেল। সুমন ভয়ে কেঁপে উঠল। কে হতে পারে? এখানে তো কেউ থাকেই না। অর্ণব টর্চ নিয়ে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। উপরতলায় পৌঁছে দেখে করিডোরের শেষ প্রান্তে একটা সাদা পোশাক পরা মহিলার ছায়া রয়েছে, যার চুলটা খোলা, মুখটা অস্পষ্ট। দুজনেই থমকে দাঁড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যে ছায়াটা অদৃশ্য হয়ে গেল। সুমনের গলা শুকিয়ে গিয়েছে। সে ফিসফিস করে বলল, অর্ণব, এটা কি দেখলাম আমরা? অর্ণব একটু কেঁপে উঠলেও জেদ করে বলল, হয়তো চোখের ভুল। এসো, আমরা আরো সামনে যাই। ওই করিডোরের এক ঘরে ঢুকতেই একটা পুরনো অ্যালবাম পেল তারা। ধুলো ঝেড়ে খুলতেই কয়েকটা সাদা কালো ছবি বেরিয়ে এলো। ছবিতে দেখা যাচ্ছে একজন ধনী রায় সাহেব আর তার পরিবারের সদস্যরা রয়েছে। শেষ পাতায় একটি তরুণীর ছবি, লম্বা চুল, সাদা শাড়ি। ছবির নিচে লেখা, অভয়া। হঠাৎই ঘরের বাতাস ভারী হয়ে গেল। জানালার কপাট নিজে থেকেই ঝরঝর করে বন্ধ হয়ে গেল। অ্যালবামটা মাটিতে পড়ে গেল। সুমন প্রায় কেঁদে ফেলল। আমি আর থাকতে চাই না। অর্ণব এখন ভেতরে ভেতরে ভয় পাচ্ছে। হঠাৎ করিডোরে আবার সেই শব্দ। এবারে স্পষ্ট দেখা গেল সাদা পোশাকের মহিলা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। মুখে তার ফ্যাকাশে হাসি, চোখ দুটো লালচে, ঠোঁটে রক্তের মতো দাগ। সুমন ভয়ে পিছিয়ে গিয়ে চিৎকার করে উঠল। অর্ণব হকচকিয়ে গেল। মহিলা থেমে এইবার মৃদু কণ্ঠে বলল, তোমরা কেন এলে এখানে? এই বাড়ি থেকে কেউ জীবিত বের হতে পারে না। তারপর হাওয়ার মধ্যে আবার মিলিয়ে গেল। তারা দুজনেই ঘর থেকে দৌড়ে বেরোল, কিন্তু বাংলোর দরজা যেন বন্ধ হয়ে গিয়েছে। যতই ঠেলতে থাকুক, খুলল না। চারপাশে শীতল হাওয়া বইতে লাগলো। সিঁড়ির ধাপ থেকে হঠাৎ কালো ছায়া নেমে এলো। সাদা পোশাকের মহিলা এবার আরো কাছে এসে দাঁড়ালো। তার চোখ থেকে অশ্রু গড়াচ্ছে, কিন্তু মুখে ভয়ঙ্কর হাসি লেগে রয়েছে। সে বলল, আমাকে প্রতারণা করে মেরে ফেলেছিল রায় সাহেব। সেই রাত থেকে আমি এই বাংলোয় বন্দি। হঠাৎ তার হাত দুটো লম্বা হয়ে সুমনের গলায় জড়িয়ে ধরল। সুমন শ্বাস নিতে পারছিল না। অর্ণব মরিয়া হয়ে বন্ধুকে টেনে ছাড়ানোর চেষ্টা করল। অর্ণব হঠাৎ অ্যালবামটা মনে করল। দ্রুত গিয়ে ছবিটা তুলে মহিলার দিকে দেখালো। এটা কি তুমি? মহিলার চোখে এক ঝলক কোমলতা ফুটে উঠল। হাতটা ধীরে ধীরে আলগা হয়ে গেল। সে দীর্ঘশ্বাস ফেলে বলল,
হ্যাঁ, আমি অভয়া। আমাকে কেউ মনে রাখেনি এত বছর। আমার কষ্ট শুধু একটাই, সত্যিটা কেউ জানে না। তারপর সে ধীরে ধীরে মিলিয়ে গেল। দরজাটা হঠাৎ খুলে গেল, আর চারপাশে ভারী বাতাস হালকা হয়ে গেল। ভোর হতে তখনও 1 ঘন্টা বাকি আছে। তারা দুজনেই প্রাণপণে দৌড়ে বাংলো থেকে বেরিয়ে এলো। বাইরে এসে দেখলো চারপাশ শান্ত, যেন কিছুই ঘটেনি। সুমন হাঁপাতে হাঁপাতে বলল, অর্ণব, এটা কি স্বপ্ন ছিল? অর্ণব মাথা নাড়ল। না সুমন, আমরা সত্যিই এক আত্মার সঙ্গে দেখা করেছি। সে শুধু মুক্তি চাইছিল। তারা সিদ্ধান্ত নিল আর কোনোদিন ওই বাংলোর কাছে যাবে না। এরপর অর্ণব আর সুমন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই গ্রামে ফিরে এলো। দুজনেই অস্থির, শরীর তাদের কাঁপছে। গ্রামের চায়ের দোকানে বসে তারা গরম চা খেতে খেতে একে অপরের দিকে তাকালো। সুমন হালকা গলায় বলল, অর্ণব, অভয়া সত্যিই ছিল। তার চোখের সেই কান্না আমি ভুলতে পারছি না। অর্ণব গম্ভীর স্বরে বলল, হ্যাঁ, কিন্তু একটা জিনিস খেয়াল করেছিস? সে বলেছিল রায় সাহেব তাকে প্রতারণা করে মেরেছিল। এর মানে বাংলোর ইতিহাসে কিছু লুকোনো সত্যি রয়েছে। এরপর তারা ঠিক করলো সত্যিটা তাদের জানতেই হবে। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ হরিপদ কাকাকে খুঁজে বের করল। লোকটা প্রায় 90 ছুঁই ছুঁই, কিন্তু মাথা একেবারে পরিষ্কার। হরিপদ কাকা তাদের কথা শুনে দীর্ঘশ্বাস ফেললেন। অভয়া, এত বছর পর আবার কেউ তার নাম করল। শুনেছি রায় সাহেব ছিল বড় জমিদার, অভয়া ছিল ওর দত্তক কন্যা। কিন্তু রায় সাহেবের লোভী এক আত্মীয় অভয়ার সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে প্রতারণা করেছিল। মেয়েটি অপমান সহ্য করতে না পেরে এক রাতে ওই বাংলোর উপরের ঘরে গলায় দড়ি দেয়। তার আত্মা তখন থেকেই অশান্ত। এই কথা শুনে সুমন কেঁপে উঠল। তাহলে সে আমাদের ক্ষতি করতে চায়নি? হরিপদ কাকা মাথা নাড়ালেন। না রে, ও শুধু মুক্তি চায়, কিন্তু মুক্তি পাবে তখনই যখন সত্যিটা প্রকাশ পাবে। অর্ণবের মাথায় দুঃসাহসী একটা পরিকল্পনা এলো। আমরা আবার বাংলোতে ফিরব। অভয়ের আত্মাকে শান্ত করতে হবে, না হলে সে কখনো মুক্তি পাবে না। সুমন প্রথমে আপত্তি করলেও শেষমেশ রাজি হয়ে গেল। পরের রাতেই তারা আবার বাংলোর সামনে গিয়ে হাজির হলো। এবার হাতে একটা লণ্ঠন, কয়েকটা আগরবাতি আর গঙ্গা জল রয়েছে। মধ্যরাত পেরোনোর সঙ্গে সঙ্গে বাংলোর ভেতরে ঠান্ডা বাতাস বইতে লাগলো। হঠাৎ করে সাদা পোশাকের মহিলা আবার উপস্থিত হলো। এবার তার মুখে রাগ নেই, বরং এক অদ্ভুত দুঃখের ছায়া। অর্ণব সাহস করে সামনে এগিয়ে গেল। অভয়া, আমরা জানি তোমার কি হয়েছিল। তুমি প্রতারিত হয়েছিলে। তোমার নাম আমরা সকলের সামনে বলব, সবাইকে জানাবো সত্যিটা। এই কথা শুনে অভয়ার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে কাঁপা কাঁপা গলায় বলল, তাহলে আমি মুক্তি পাবো? সুমন হাত জোর করে বলল, হ্যাঁ, তুমি শান্তি পাবে। আমরা তোমার কথা সবাইকে জানাবো। হঠাৎ করে সারা ঘর ভরে গেল আলোয়। অভয়ার শরীর কুয়াশার মতো মিলিয়ে যেতে লাগলো। যাওয়ার আগে সে শুধু বলল, ধন্যবাদ, আমার আত্মা এবার মুক্তি পাবে। এরপর অর্ণব আর সুমন মাটিতে বসে পড়ল। ঘাম ভেজা শরীর আর কাঁপতে থাকা হাত নিয়ে। হঠাৎ দেখলো যেই ঘরে অভয়া আত্মহত্যা করেছিল সেই ঘরের দেওয়ালে একটা নতুন ফাটল তৈরি হয়েছে। ফাটলের ভেতর থেকে বেরিয়ে এলো একটা পুরনো অ্যালবামের ছবি, একটা পুরনো ডায়েরি। ডায়েরির পাতায় অভয়ের হাতের লেখা, আমি নির্দোষ, আমি প্রতারিত। যদি কেউ কখনো এই লেখা পড়ে তবে আমার নাম ভুলে যেও না। অর্ণব ডায়েরি বুকে জড়িয়ে ধরল। সুমন চোখ মুছে বলল, আমরা এবার সত্যিটা গ্রামে গিয়ে বলবো, অভয়ের আত্মা চিরতরে মুক্তি পাক। এরপর তারা বাংলো ছেড়ে বাইরে বেরোলো। আকাশে তখন প্রথম ভোরের আলো, কিন্তু যাওয়ার আগে হঠাৎ পিছনে তাকাতেই দুজনেই চমকে উঠল। জানালার ফাঁক দিয়ে অভয়ের মুখ মৃদু হাসিতে ভেসে উঠেছে, যেন সে বলছে, ধন্যবাদ বন্ধু। তারপরেই সব মিলিয়ে গেল। ডায়েরিটা গ্রামে নিয়ে আসার কয়েকদিনের পর অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। প্রথমে সুমনের বাড়িতে
রাতের বেলা দরজা জানলা বন্ধ থাকলেও হঠাৎ ঝমঝম শব্দে জানালা কেঁপে ওঠে। আয়নার সামনে দাঁড়ালে সে দেখত নিজের ছায়ার পাশে আরেকটা ছায়া দাঁড়িয়ে আছে। লম্বা চুল, সাদা শাড়ি। অর্ণবের বাড়িতেও কম ভয় ছিল না। তার ঘরের দেওয়ালে এক রাতে লাল কালি দিয়ে লেখা, মুক্তি পাইনি আমি। অর্ণব বুঝল অভয়া মুক্তি পেলেও বাংলোর মধ্যে আরও কোনো অশুভ শক্তি বন্দী হয়ে আছে। এতক্ষণ আপনারা শুনছিলেন একটি গ্রাম বাংলার হাড় হিম করা ভূতের গল্প, ভূত বাংলোয় এক রাত, প্রথম পর্ব। গল্প পাঠে ছিলাম আমি সৌমেন। আজকের গল্পে আপনারা শুনলেন অর্ণব ও সুমন নামের দুটি ছেলে নেহাতি অ্যাডভেঞ্চারের বশে পৌঁছে গিয়েছিল রায় সাহেবের বাংলোতে। আর সেখানেই তাদের পরিচয় হয় অভয়ার সাথে। অর্ণব আর সুমনের শেষ পরিণতি কি হতে চলেছে, আর অভয়া কি আদেও মুক্তি পাবে কিনা, সেটা জানার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। শুনতে হবে ভূত বাংলোয় এক রাত পরবর্তী পর্ব, যেটি আসছে খুব শীঘ্রই। আমাদের আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পটিতে একটা লাইক করে কমেন্টে আপনার মতামত জানাবেন। আর এই ধরনের গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ভৌতিক আড্ডা ইউটিউব চ্যানেল। আর হ্যাঁ, তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।